ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। আপনাদের সাথে আছে আমি সঞ্জনা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আজকে তোমার ওয়েলকামটা একটু অন্যরকম লাগলো, আজকে একটু বেশি খুশি খুশি মনে হচ্ছে। আজকে খুশি হব না, আজকে বাংলাদেশ তো ফার্স্ট টি20 জিতে গেছে নিউজিল্যান্ডের সাথে, আর এমনভাবে জিতেছে, সো আমি তো হ্যাপি হবই। বাট দিস ইজ কোয়াইট আনফেয়ার। সেটা হচ্ছে তুমি যেহেতু এই মুহূর্তে খবর দিতে এসেছো দর্শকদের সামনে, তোমাকে তো নিরপেক্ষ থাকা উচিত। তুমি এরকম পক্ষপাতমূলকভাবে খুশি খুশি হয়ে ওয়েলকাম করলা না, যেহেতু নিজের দেশের মাটিতে খেলা হচ্ছে সেক্ষেত্রে তো আমি একটু পক্ষপাতিত্ব করতেই পারি। এনিওয়েজ, এক্ষেত্রে আমরা একটু পক্ষপাতিত্ব করতেই পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা বা অসুবিধার কোনো কিছু নেই। আমরা আপডেট দিয়ে শুরু করছি বাংলাদেশ নিউজিল্যান্ড টি20 সিরিজের প্রসঙ্গ। মিরপুরের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করেছে টাইগাররা। স্বাগতিকদের বোলিং তোপে মাত্র 7 রানে গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে 5 ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। তাসমান সাগরের দুই প্রতিবেশীকে ঢাকার বুড়িগঙ্গায় ডুবতে হলো লজ্জার সাগরে। অস্ট্রেলিয়া 62 রানে আর তাদের প্রতিবেশী নিউজিল্যান্ড ডুবলো 2 কম 7 রানের লজ্জায়। টি20তে যা কিনা তাদের সর্বনিম্ন স্কোর। ব্যাটসম্যানদের বধ্যভূমি মিরপুরে দিনের শুরু থেকেই দাপট ছিল টাইগার স্পিনারদের। মন্থর আর আনইভেন্স বাউন্সে বুদ্ধিদীপ্ত বোলিং, তাতেই দিশেহারা কেউই তারুণ্য। লাথাম আর হেনরির অভিজ্ঞতায় ওঠা 18 রানও মান বাঁচাতে পারেনি। নাসুম, সাকিব, সাইফুদ্দিনের ভাগাভাগি 2টি করে উইকেট। ফিজের কাটারে 3 কুই কাটা পড়লে স্কোর বোর্ডে জমা বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের সর্বনিম্ন স্কোর। 61 রানের লক্ষ্যে শুরুতেই শেষ নাইম। ছুটি থেকে ফিরে আরও একবার প্যাভিলিয়নে লিটন দাস। এরপর লো স্কোরিং ম্যাচে উকি দেওয়া রোমাঞ্চ অবশ্য সরিয়ে দেন মুশফিক সাকিব জুটি, যদিও থিতু হয়ে সাকিব ফেরেন 25-এ। নাগালে চলে আসা জয়টা আসে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলা মুশির ব্যাটে 4 হাঁকিয়ে। 30 বল আর 7 উইকেট হাতে রেখে ঐতিহাসিক জয় বাংলাদেশের। টি20তে বাংলাদেশের বৃহস্পতি যেন তুঙ্গে। জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়া, আর এবার 10 ম্যাচেও যে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচও জেতে নেই বাংলাদেশ, সেই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই জয়। ঘরের মাঠ হলেও এই সব কিছুই দিন বদলের ইঙ্গিত দিচ্ছে টাইগারদের। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। আমরা আজকের এই ম্যাচটি নিয়ে কথা বলতে চাই আমাদের সহকর্মী তাহমিদ আহমেদের সঙ্গে। তাহমিদ আহমেদ ঠিক এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন আমার সঙ্গে, আমি যতদূর জানি। অমিত, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, একদম ক্রিস্টাল ক্লিয়ার। একদম ক্রিস্টাল ক্লিয়ার। অমিত, একটু জানতে চাইবো যে আপনার অ্যাসেসমেন্টটা একটু বলবেন। সেটা হচ্ছে, আমার কাছে তো ব্যক্তিগতভাবে মনে হয়েছে অস্ট্রেলিয়া সিরিজের যে 5টা টি20 ছিল সেই টি20গুলোর পিচ এবং আজকের পিচ একটু ডিফারেন্স রয়েছে, একটু বেটার উইকেটেই খেলা হয়েছে বলে মনে হচ্ছে। আপনার কাছে অ্যাসেসমেন্টটা জানতে চাই, পিচটাকে খুব কাছ থেকে দেখেছেন। সেটা তো হবে, অনেকদিন পিচটা বিশ্রাম পেয়েছে, রেস্ট গেছে, প্রথম দিকের পরিচর্যা সবকিছু মিলে প্রথম ম্যাচ তো 5 নম্বর উইকেটে খেলা হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 নম্বর উইকেটটাতে প্রথম ম্যাচটা হয়েছিল, একটু বেটার মনে হয়েছে একটু। তবে বল কিন্তু স্কিড করছিল আজকেও, যেটা আর কি গতবার অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন ছিল। একই সঙ্গে গরম ছিল, একই সঙ্গে মন্থর ছিল, লো স্কোরিং, সব মিলে আসলে প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া হয় এত দূর থেকে আসে, ওদের কন্ডিশন আমাদের সাথে মেলে না, তাদের জন্য আসলে সো টাফ এই উইকেটে আসলে সার্ভাইভ করা। এক্স্যাক্টলি, ব্যাপারটা তেমনই ঘটেছে। আরেকটা বিষয় জানতে চাইবো, বেশ কয়েকটা জায়গায় আমরা দেখতে পেয়েছি যে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদেরকে বাংলাদেশি বোলাররা ট্র্যাপ করেছে। পার্টিকুলারলি কলিন ডি গ্র্যান্ডহোমের ক্ষেত্রে দেখলাম স্কোয়ার লেগে ফিল্ডার সেখানেই ধরা খেয়েছেন। সাইফুদ্দিন আসার পরে একটা স্লোয়ার হাফ ভলিতে সেক্ষেত্রে আউট করেছেন একজন ব্যাটসম্যানকে। সব কিছু মিলিয়ে অ্যাজ এ ইউনিট টিমটাকে অনেক বেশি ম্যাচুরড মনে হচ্ছে কিনা সব কিছু মিলে? মাঠের ক্রিকেটে অন্তত, মাঠের বাইরে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে, অনেক কোন্দল নিয়ে কথাবার্তা হচ্ছে, বাট মাঠের ভেতরে অ্যাজ এ ইউনিট সব কিছু মিলিয়ে কি মনে হয়েছে? এই যে আপনি বললেন না, মাঠের বাইরে অনেক কোন্দল, অনেক কথা আছে, সব কিছুই কিন্তু কোনো কথা থাকে না যখন আপনি জিততে থাকবেন। বাকি কথা নিয়ে কেউ কোনো মাথাই ঘামায় না। জয় এমন একটা জিনিস, ঠিক এমনিভাবে উইকেটে যখন আপনার প্রাধান্য পায়, আপনি যখন যা করতে চান তাই করতে পারছেন,
ঠিক তখন আপনার জন্য কাজটা সুবিধা। আপনি যে বললেন যে প্ল্যানিং করাটা, সেটা হচ্ছে বাংলাদেশের বোলার জন্য সহজ হয়েছে। উইকেটে ওরা যা জানে, উইকেটটা ওদের খুব পরিচিত, মিরপুরের উইকেট ওদের ঘর বাড়ির মতো অনেকটা। তারা যখন প্ল্যান করছে, এক্সিকিউশনটা খুব সহজ হয়ে গেছে তাদের জন্য, যেটা নিউজিল্যান্ডের জন্য কঠিন। তবে আপনি যদি উল্টা দিকে চিন্তা করেন ব্যাটসম্যানদের জন্য, এই উইকেটে কিন্তু বাংলাদেশের নাইম যেভাবে আউট হয়েছে, লিটন যেভাবে হয়েছে, আপনি কি করবেন? সাকিব যেভাবে সেট হয়ে আউট হয়েছেন, সাকিব আউট পরেই একটা রিয়াদের বল যেভাবে পড়ার পর টস করে উঠে যাচ্ছিল, সেটা দেখে ওদের বল মনে হচ্ছিল আরও বেশি টার্ন করছে। সব কিছু মিলে ব্যাটসম্যানদের জন্য কিন্তু বড় পরীক্ষা। বাংলাদেশি ব্যাটসম্যান এখানে যদি 20 ওভার খেলে অনেক বেশি রান করতে পারবে তা না, সব থেকে খারাপ ব্যাটিং করছে তার থেকে একটু বেটার ব্যাটিং যে করছে যে সাইডটা, তারাই জিতছে। ব্যাপারটা এই উইকেটে আসলে সেরকম। তবে সব কিছু মিলে অনেক সমালোচনা থাকতে পারে উইকেট নিয়ে, এইভাবে জিতে কি লাভ, কীভাবে বিশ্বকাপ জয়ের অভ্যাসটা, যে টি-20তে বাংলাদেশ জিততোই না, যে নিউজিল্যান্ডের বিপক্ষে 10টা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা 1-2টা ছাড়া হয়নি, সেই নিউজিল্যান্ডের বিপক্ষে এইভাবে জিতা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় মাইল ফলক। অমিত, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের আরও কিছু আপডেট আছে, সেই আপডেটগুলো দিয়ে আপনার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে, সেই আলোচনাটা আমি করতে চাই। তার আগে একটা আপডেট ছোট্ট করে দিয়ে দিই। প্রত্যেকেই জানেন যে তামিম ইকবাল টি-20 বিশ্বকাপে জাতীয় দলকে রিপ্রেজেন্ট করবেন না, এমনটাই তিনি ঘোষণা দিয়েছেন আজকে ফেসবুক লাইভে। এবং আজ থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের দলেও তিনি নেই, সেটা আমরা প্রত্যেকে জানি। মূলত খেলার মধ্যে না থাকার কারণেই টি-20 বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন তামিম। এই সংক্রান্ত বিষয়ে তিনি বোর্ড সভাপতি এবং প্রধান নির্বাচকের সঙ্গে কথাও বলেছেন বলে দাবি করেছেন। একটা অ্যানাউন্সমেন্ট ছিল। আমি কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই আর আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইয়ের সাথে আমি ওনাদেরকে ফোন করেছিলাম। ফোন করে আমি কিছু জিনিস শেয়ার করেছি, যেটা আমি অ্যাকচুয়ালি সবার সাথে শেয়ার করতে চাই আপনাদের সাথে। যেটা হলো, আমি ওনাদেরকে বলেছি যে আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত। এটার 2-3টি কারণ আছে। আমার কাছে মনে হয় যে গেম টাইম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফরম্যাটটা। সেকেন্ডলি ইনজুরি, বাট ইনজুরি আমার মনে হয় না অত বড় সমস্যা। দর্শক, তাহমিদ অমিত আমাদের সঙ্গে যুক্ত আছেন, তাকে আমি যুক্ত করব। তবে তার আগে গত শুক্রবার তাহমিদ অমিত একটা রিপোর্ট করেছিলেন তামিম ইকবালের অপরিহার্যতা সম্পর্কে। সেই ব্যাপারে শেষ যে লাইনটা তাহমিদ অমিত বলেছিলেন, ওই লাইনটাকে আমি একটু কোট করেছে দর্শকদের জন্য। আবার একটু আমি সেই ফুটেজটা চালাতে চাচ্ছি। সেখানে তাহমিদ অমিত কি বলেছিলেন সেটা দেখে তারপর তার কাছে আমি প্রশ্নটা করতে চাই। বিসিবিতে সামনেই নির্বাচন, তাই এই প্রশ্নের উত্তর দিয়ে এখন রাজনীতিতে পড়তে চান না বিসিবির কোনো কর্তাই। তাই তো ধোঁয়াশা কাটাতে পারেন একমাত্র তামিম ইকবাল নিজে। পরিষ্কার করতে পারেন বিশ্বকাপ দলে তিনি আদৌ খেলতে চান কিনা। অমিত, আশা করছি আপনি শুনতে পেয়েছেন। আপনার গত শুক্রবারের যে রিপোর্টটা গিয়েছিল, সেই রিপোর্টের শেষের অংশটুকু আমি দর্শকদের উদ্দেশ্যে আবার দেখালাম। এবার আপনাকে আমি প্রশ্নটা করি, আপনি শেষে যে কথাটা বলেছিলেন, আমি ব্যক্তিগতভাবে আপনাকে একটু জিজ্ঞেস করি, তা হচ্ছে আপনি কি আগে থেকে এরকম কোনো সোর্সে খবর পেয়েছিলেন কিনা তামিম এমন কোনো অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছেন? মোটেও না, একদমই না। আমি সেরকম মনে হয়নি, আমি কারো কোনো সোর্স থেকে হয়নি। এবং আপনাকে যেটি বলতে নিশ্চয় আপনার মনে হবে যে এই কথা, আমার রিপোর্টের কথা শুনে কি তামিম এরকম ডিসিশন নিয়েছে। আপনাকেও একটা কথা বলি যে আপনি 10-12 বছর কাজ করেন টেলিভিশনে, আপনাকে নিয়ে যদি কেউ নেগেটিভ স্ট্যাটাস দেয়, কমেন্টস দেয়, আপনার খারাপ লাগে কিনা? নিশ্চয় এতগুলো ভক্ত আপনার এতদিন ধরে কাজ করে, নিশ্চয় আপনারও একজন লোক যদি খারাপ কথা বলে আপনাকে খারাপ লাগে। আমি নিশ্চিত খারাপ লাগে। এটা হচ্ছে হিউম্যান বিং, আপনি নিজেও হিউম্যান বিং, যত টিভিতে কাজ করেন, যত কিছু হোক। ঠিক তেমনি তামিম ইকবালরাও হিউম্যান বিং, যারা বাংলাদেশি ক্রিকেটে 16-17 বছর ধরে তামিম ইকবালরা সার্ভিস দিচ্ছে, আমাদের হাসি কান্না তাদের অংশ। সেই মানুষটি আসলে কথা বললে, মিডিয়া কথা বলে, তারা হয়তো কানে যান, শোনেন, কিন্তু সেই জন্যই তো তারা গ্রেট, সেই জন্যই তো তারা কিংবদন্তি। সব কিছু শোনার পর সিদ্ধান্ত তারা নিজে নেন, নিজের মাথা থেকে নেন, যেটা তাদের মঙ্গলের জন্য। তামিম যে সিদ্ধান্তটা আজকে নিয়েছেন, নিশ্চিতভাবে তিনি সব কিছু বুঝে নিয়েছেন। এবং এটা এক ধরনের উদাহরণ বাংলাদেশের তরুণদের সামনে। তামিমরা যেভাবে রিটায়ারমেন্ট করবেন, তামিমরা যেভাবে অন্যকে খেলার সুযোগটা করে দেবেন, আজকের যারা ক্রিকেটার আছে তরুণরা, তাদের কাছে সেটা উদাহরণ হয়ে থাকবে। নিশ্চিতভাবে তামিমরা এই জন্যই বাংলাদেশের ক্রিকেটে গ্রেট। একটা কথা আপনাকে বলি, আজকে আমি মুশফিকের দিকে বারবার তাকাচ্ছিলাম। মুশফিক, অনেকে বলে টি-20তে আসলে উনি কীভাবে ফিল্ডিং করবেন, ফিল্ডিং তো করতেই পারবেন না, এই জন্য তিনি ভয় পান কিপিং ছাড়তে। আজকে আমি মুশফিককে লক্ষ্য, তিনি কিন্তু 4 দিকে আজকে ফিল্ডিং করেছেন, দুর্দান্ত 2টা ক্যাচ নিয়েছেন। মুশফিক খুব হাসি মুখে ছিলেন, নিজে নিবেদন, শতভাগ নিবেদন দিয়েছেন ফিল্ডার হিসেবে। এই জায়গাটা স্যালুট। ওনারা এই জন্য, এই যে
সিনিয়র ক্রিকেটাররা বলি আমাদের জন্য অনেক বড় কিছু, কারো যেন বিন্দুমাত্র অসম্মান না হয় সেটা আমরা সবসময় চাই। নিশ্চিতভাবে তারা আসলে সব দিক ক্রিকেটে ব্যাটে বলে তারা যেমন আমাদের জন্য অনেক বড় উদাহরণ, আমরা বিশেষ করে মাঠের বাইরে অফ দ্য ফিল্ড তাদের যে ডিসিশনগুলো সেটাও বাংলাদেশের জন্য উদাহরণ হয়ে থাকবে। খুব চমৎকারভাবে তাহমিদ অমিত আপনি ব্যাখ্যাটা দিয়েছেন। আপনার সঙ্গে আরও কথা বলবো, আরেকটা বিষয় রয়েছে, তবে তার আগে আমাদের কাছে বিশ্বকাপের আগে টাইগারদের এরকম নিয়মিত জয় অবদান রাখবে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার ও প্রথম ম্যাচের ম্যাচ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে অস্ট্রেলিয়ার সিরিজের থেকেও এই পিচ ছিল কঠিন এমনটাই মনে করেছেন সাকিব। সাকিব কি বলেছেন সে কথাগুলো আমরা দেখে আসবো। টি-20-তে 10 ম্যাচ খেলে কিউইদের কাছে সব ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয়েছিল টাইগারদের। অবশ্য ঘরের মাঠে সম্প্রতি স্বাগতিকদের ফর্ম কিছুটা হলেও আশা জাগাচ্ছিল, হলো তাই। তবে ম্যাচ সেরা হওয়া সাকিব জানালেন এই উইকেট আগের সিরিজের থেকেও ছিল কঠিন। আমার মনে হয় অস্ট্রেলিয়া সিরিজ থেকেও ডিফিকাল্ট উইকেট ছিল প্রথম ম্যাচটা। তারপরেও আমরা মনে হয় অনেক ভালো জায়গায় বোলিং করতে পেরেছি। আর নিউজিল্যান্ড যেহেতু খুব বেশি এক্সপিরিয়েন্স ছিল না এই কন্ডিশনে খেলার, সো স্বাভাবিকভাবে ওরা অনেক স্ট্রাগল করেছে। যে কোনো ম্যাচে ব্যক্তিগত সাফল্যের থেকে দলগত সাফল্যকে এগিয়ে রাখতে চান সাকিব। আর বিশ্বকাপের আগে এমন ধারাবাহিক জয়ে ভালো কিছুরই ইঙ্গিত বলে জানান তিনি। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা ম্যাচ জিতছি, এটা আমাদের জন্য খুবই ভালো লিডিং আপ টু দ্য ওয়ার্ল্ড কাপ। আমার মনে আছে আমরা 2007-এর ওয়ার্ল্ড কাপে যখন ভালো করেছি তার আগে আমরা অনেকগুলো ম্যাচ জিতেছিলাম টানা ওডিআইতে, তো ওটা আমাদেরকে হেল্প করেছিল 2007-এর ওয়ার্ল্ড কাপে ভালো করতে। তো আমার মনে হয় যে এই উইনগুলো আমাদের টিমের ওই কনফিডেন্সটা ভালো অবস্থাতে নিয়ে যাবে যেখানে আমরা ওয়ার্ল্ড কাপে যে ভালো করতে পারি। আর এমন দাপুটে জয়ে টাইগার বোলারদের পূর্ণ মার্ক দিলেও ব্যাটসম্যানদের আরও দেখে শুনে খেলার কথা বললেন অধিনায়ক রিয়াদ। The main key was that the bowlers have been very hungry and they are very disciplined with their skills, not trying too much when they are bowling, putting their best effort and their skills according to the conditions that it's needed. That's what was important, and their consistency has been brilliant. অল হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপের আগেই অক্টোবরে বিসিবির নির্বাচন, যেখানে সভাপতি নয় থাকতে চান পরিচালক হিসেবে। এমন ইচ্ছের কথা জানিয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বললেন তার জায়গায় আসুক নতুন কেউ। অবশ্য বিকল্প আরেকটি প্রস্তাব তিনি দিয়েছেন। তিনি বলছেন থাকতেই যদি হয় তবে সভাপতির ক্ষমতা বিলি বন্টন করে দেবেন অন্য পরিচালকদের। নির্বাহী কমিটির শেষ সভা করে বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদের টেস্ট থেকে অবসর নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি তারা, তবে তামিমের টি-20 বিশ্বকাপে না খেলার ব্যক্তিগত সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে নাজমুল হাসান পাপনের নেতৃত্বে থাকা নির্বাহী কমিটির দ্বিতীয় মেয়াদের শেষ বোর্ড সভা। সভা শেষে বোর্ড সভাপতি জানালেন টি-20 বিশ্বকাপের আগেই নাকি হবে নির্বাচন, বোর্ডে আসবেন নতুন কমিটি। নির্বাচন কমিশনটা গঠন করে দিয়েছি, ওয়ার্ল্ড কাপ আছে সামনে, তার আগেই ইলেকশন কমপ্লিট করে দিয়ে নতুন বোর্ডের কাছে হস্তান্তরের চিন্তা ভাবনা করছি। আমাদের গতানুগতিকভাবে যেভাবে হয়ে আসছে ইলেকশনগুলা, সেটার থেকে বেরোয়ার একটা চিন্তা ভাবনা আমি করছি। সেই নির্বাচনে হচ্ছেটা কি এ নিয়ে কিছুটা ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন বিসিবি বস। 2 মেয়াদে বেশ কিছু অর্জনের সাথে ছিল নানা সমালোচনাও। শরীরের কন্ডিশনের সাথে বইতে পারছেন না সভাপতির কাজের চাপ, তাই বিসিবিতে তার ভবিষ্যৎ কি হতে পারে সভায় নাকি অল্প বিস্তর আলোচনাও হয়েছে, তা জানালেন নিজেই। নতুন কেউ যদি আসে তাহলে ভালো হবে, ডাইরেক্টর ইলেকশন করতে পারি কিন্তু প্রেসিডেন্ট নাও হতে পারি। চিন্তা ভাবনা করছি যে এটা বোর্ডের থেকেও কিভাবে জিনিসটাকে আলাদা করা যায় কিনা বা অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেখা যায় কিনা। যদি আমি পাশ করি এবং ওরা সবাই যদি আমাকেই ধরে হওয়ার জন্য, তখন ডেফিনেটলি আমার একটা প্রপোজাল থাকবে যে তাহলে দায়িত্বটা ভাগ করতে হবে। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড বোর্ড সভায় অনুমোদনের জন্য অপেক্ষায় ছিল, কিন্তু সভা শুরুর কিছু আগে তামিম বোর্ড সভাপতিকে জানান থাকতে চান না তিনি বিশ্বকাপ দলে। সে কারণে দেশসেরা এই ওপেনারকে বাদ দিয়েই অনুমোদন দেওয়া হয় স্কোয়াডের। সব দিক দিয়ে চিন্তা করে ও খুব ভালো কথাই বলেছে, এখন না খেলাটাই ওর জন্য শ্রেয়। আমি মনে করি এই সিদ্ধান্তটা সে নিয়েছে, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারণ আমাকে যে লিস্টটা আজকে দিয়েছিল বোর্ডে ওখানে ওর নামটা ছিল। এর আগে জিম্বাবুয়েতে টেস্ট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন মাহমুদুল্লাহ রিয়াদ। বোর্ড সভায় এ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল, তবে বোর্ড সভাপতি জানালেন এ বিষয়ে তিনি অবগত নন। একটা সিরিজ চলার মাঝখানে কারো সাথে কোনো কিছু না বলে এই অ্যানাউন্সমেন্ট, এইটা কোনোভাবেই একটা প্রফেশনাল প্লেয়ার করতে পারে। মাহমুদুল্লাহ রিয়াদ সবচেয়ে বেশি সুইটেবল ফর টেস্ট ম্যাচ। তামিমেরটা জানা
আভাস ছিল, আমার সাথে আলোচনাও ছিল, কিন্তু রিয়াদ ওখানে যেটা করেছে এটা টোটালি অপ্রত্যাশিত, এটা আমি কল্পনাও করতে পারি। অবশেষে চূড়ান্ত হয়েছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, যেখানে মে থেকে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় চুক্তির টেস্ট দলে নেই রিয়াদ আর টি-20-তে নেই তামিম। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। অমিত, ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে টেস্টে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের নাম নেই, আর তার মানে কি এটাই জাস্টিফাই করে যে তিনি আসলেই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন? নাজমুল হাসান পাপন আর মাহমুদুল্লাহ মানে রিয়াদ দুইজনই এখন পেন্ডিং অবস্থায় আছেন। আসলে দুইজনের অবস্থা, পাপন প্রেসিডেন্ট হবেন কিনা, রিয়াদ টেস্ট খেলবে কিনা আমরা এখনো জানি না। ব্যাপারটা আসলে সেরকম না। আমরা যতটুকু মনে হয় ব্যক্তিগত যে নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি থাকবেন, পরের ট্রামও থাকবেন, মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসর নিয়েছেন। আমার মনে হয় না তিনি সেই ব্যক্তি আবার কথা ফিরে তিনি আবার ফেরত আসবেন। এবং মজার বিষয়, তিনি কিন্তু টেস্ট টিমের চুক্তিতে নেই। যদি তাই মনে করতো বিসিবি টেস্ট টিমের চুক্তিতেই তাকে রাখতো, সবকিছু জানেই বলে তিনি টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। ওয়েল অমিত, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হোয়াট আ সিজন ইট ওয়াজ, মানে রোনাল্ডো চলে গেলেন ম্যান ইউতে, মেসি গেলেন পিএসজিতে। এই সিজনের ট্রান্সফার উইন্ডোটা যখন ওপেন হলো তখন কিন্তু আসলে চিন্তা করি নাই যে এত চমক থাকবে। ইনফ্যাক্ট কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও এত কথাবার্তা চলছিল। সবকিছু মিলিয়ে মানে আমি এখন পর্যন্ত যতগুলো ইউরোপিয়ান সিজন দেখেছি সব আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট সিজন সো ফার। আমার কাছেও এটাই মনে হয়েছে। অন দ্যাট নোট শেষ হয়েছে ইউরোপিয়ান ফুটবলের দলবদল। শেষ দিনে রিয়াল মাদ্রিদের 200 মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে এমবাপ্পেকে ধরে রেখেছে পিএসজি। তবে চমক দিয়ে বার্সেলোনা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরেছেন আতোয়ান গ্রিজম্যান। বিকল্প হিসেবে সেভিয়া থেকে ডাচ স্ট্রাইকার লুক ডি ইয়ংকে ডেরায় ফিরিয়েছে বার্সা। সম্ভাবনাটা ক্ষীণ হলেও যে দলবদলের শেষ দিন কিলিয়ান এমবাপ্পেকে পেতে শেষ চেষ্টা করবে রিয়াল মাদ্রিদ তা অনুমেয়ই ছিল। 180 থেকে মূল্যটা বাড়িয়ে 200 মিলিয়ন ইউরো করলেও এমবাপ্পেকে ছাড়েনি প্যারিস সেন্ট জার্মেইন। চুক্তি নবায়ন না করলে আগামী মৌসুমে কোনো ট্রান্সফার ফি ছাড়াই রিয়ালে যোগ দিতে পারবেন এই ফ্রান্সের তারকা। এমবাপ্পে ক্লাব বদলাতে না পারলেও দলবদলের শেষ দিন চমক দিয়েছে তার জাতীয় দলের সতীর্থ আতোয়ান গ্রিজম্যান। বার্সেলোনায় থিতু হতে না পেরে সাবেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে ধারে ফিরেছেন বিশ্বকাপ জয়ী এই ফরওয়ার্ড। মেসির পর গ্রিজম্যানকে হারানো বার্সা ধারে সেভিয়া থেকে দলে ভিড়িয়েছে ডাচ স্ট্রাইকার লুক ডি ইয়ংকে। বার্সেলোনা ছেড়ে তরুণ মিডফিল্ডার ইলেই মরিবা 22 মিলিয়ন ইউরোতে যোগ দিয়েছেন আরবি লাইপজিগে। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ধারে স্প্যানিশ মিডফিল্ডার সাউলকে ডেরায় ভিড়িয়েছে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ওয়েলস উইঙ্গার ড্যানিয়েল জেমসকে 30 মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে লিডস ইউনাইটেড। আর ধুঁকতে থাকা আর্সেনাল ইতালিয়ান ক্লাব ব্লোনিয়া থেকে জাপানিজ ডিফেন্ডার তাকেহিরু তোমিয়াসুকে 20 মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে। এবারের দলবদল দীর্ঘ সময় মনে রাখবে ফুটবল বিশ্ব। একসাথে এত তারকা হয়তো ক্লাব পাল্টায়নি অতীতে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশাল অঙ্কের টাকা খরচ করে রোমেলু লুকাকুকে চেলসি আর জ্যাক গ্রিলিশকে ডেরায় ফিরিয়েছে ম্যানচেস্টার সিটি। আর জর্ডান স্যানচোর সার্ভিস নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।